ছেলে সন্তান না হওয়ার কারণে রিয়ান চৌধুরী বংশ রক্ষার অজুহাত দেখিয়ে মহুয়াকে দ্বিতীয় বউ করে ঘরে আনেন। বছর না ঘুরতে মহুয়া গর্ভে আসে নতুন প্রাণের বার্তা। সময় মতো মহুয়া জন্ম দেয় এক ফুটফুটে ছেলে সন্তান। শিশুটির নাম রাখা হয় আরিয়ান। আরিয়ান পৃথিবীতে পা রাখার পর থেকে মহুয়ার জীবনে ঘটে যায় এক আশ্চর্য পরিবর্তন। রিয়ান চৌধুরীর চোখে সে হয়ে ওঠে সবচেয়ে প্রিয় মানুষ। শুধু স্বামী নয়, শ্বশুর, শাশুড়ি, এমনকি বাড়ির অন্য সদস্যরাও যেন মহুয়ার চারপাশে স্নেহের প্রাচীর গড়ে তোলে। অন্যদিকে বড় বউ দিলরুবা পরপর 3টা কন্যা সন্তানের জন্ম দেওয়ায় ধীরে ধীরে বাড়ির সবার চোখে তার গুরুত্ব হারিয়ে যায়। বংশের ছেলে না হওয়াটা যেন একমাত্র তার অপরাধ, কখনো তিরস্কার, কখনো অপমান। সব কিছুই চুপচাপ সহ্য করে নেন দিলরুবা। তবু তিনি থেমে থাকেননি। বুক ভরা কষ্ট আর অশ্রু গোপন রেখে তিনি পরম যত্নে বড় করতে থাকেন তার 3 কন্যা আভা, আলো আর আলিনাকে। রিয়ান চৌধুরী মেয়েদের ভালোবাসতেন, সেটা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তের পর থেকে সে ভালোবাসার গভীরে রয়ে যায় এক অদৃশ্য দূরত্ব। আর সেই দূরত্বই 3 মেয়ের মনে জন্ম দেয় তীব্র ঘৃণা ও ক্ষোভ। তাদের কাছে রিয়ান চৌধুরী মানেই একজন বিশ্বাসঘাতক পিতা, আর আরিয়ান তাদের চোখে সেই ঘৃণার প্রতীক। মনে মনে তারা সবসময় এটাই ভাবে যে আরিয়ানের কারণে আজ তারা অবহেলিত, অবাঞ্ছিত। রিয়ান চৌধুরী কেবল সফল ব্যবসায়ী নন, তিনি একজন প্রভাবশালী রাজনীতিবিদও। ক্ষমতা, প্রতিপত্তি আর বংশের মর্যাদা, এই 3টি ছিল তার জীবনের মূল গর্ব। তাই তিনি মনে প্রাণে চেয়েছিলেন একমাত্র পুত্র আরিয়ান একদিন তার উত্তরসূরি হবে, বংশের নাম, সম্মান ও ঐতিহ্য বয়ে নিয়ে যাবে। কিন্তু বাস্তবতা যেন রিয়ানের স্বপ্নের বিপরীত চিত্র আঁকছিল। ছোটবেলা থেকেই আরিয়ান ছিল অস্বাভাবিকভাবে শান্ত, অন্তর্মুখী ও ভীতু স্বভাবের ছেলে। সে কারোর সঙ্গে মিশতে চাইতো না। কথা বললেও নিচু গলায়, চোখ নিচু করে কথা বলতো। রাজনীতি বা ব্যবসার কথা উঠলেই যেন ওর মুখ শুকিয়ে যেত। বাড়ির বাইরে একটু ফটকার আওয়াজ হলেও ভয় পেয়ে ছুটে আসতো মায়ের কোলে। বৃষ্টির রাতে আকাশে যখন বিজলি চমকায়, তখন সে ঘাবড়ে গিয়ে মায়ের আঁচল আঁকড়ে ধরে কাঁদতে শুরু করত। রিয়ান চৌধুরীর কাছে এই দৃশ্যগুলো ছিল অসহ্য। তিনি ভাবতে পারতেন না এই ভীতু দুর্বল ছেলে একদিন কিভাবে তার বংশের ভার বহন করবে, রাজনীতি সামলাবে বা শত শত্রুর মুখোমুখি হবে। আরিয়ানের প্রতিটি আচরণ যেন তার পুরুষত্বের অহংকারে আঘাত করত। তবু রিয়ান আশায় বুক বাঁধলেন, হয়তো আরও একবার সৃষ্টিকর্তা তাকে পুত্র সন্তান দেবেন। কিন্তু বিধাতার লিখন অন্য, আর কোনো পুত্র নয়। পরপর আরও 2 কন্যা সন্তান জন্ম দিলেন মহুয়া। তাদের নাম রাখা হলো রাহা এবং রিশা। ধীরে ধীরে আরিয়ান প্রাপ্তবয়স্ক হলো। তার বয়স এখন 18। শান্ত, বৃদ্ধ ছেলেটা এখনও আগের মতোই নরম প্রকৃতির। কিন্তু মহুয়া মনে অন্য চিন্তা। তিনি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিলেন এখনই আরিয়ানের বিয়ে দিতে হবে। মহুয়ার যুক্তি ছিল স্পষ্ট, এই বংশে একমাত্র আরিয়ানই উত্তরাধিকারী। যদি ওর কিছু হয়ে যায় তাহলে চৌধুরী বংশের নাম মুছে যাবে। তার আগে আমার কোলে নাতি আসতে হবে যেভাবেই হোক। রিয়ান চৌধুরীর স্ত্রীর সিদ্ধান্তের দিন মত করলেন না, বরং তিনিও ঘটক সাহেবকে ডেকে বললেন, আমার ছেলে যেন এমন মেয়ে চাই যে দেখতে সুন্দরী হবে, শিক্ষিত হবে, আর সবচেয়ে বড় কথা আমাদের বংশের মান রাখবে। এরপর শুরু হলো পাত্রী খোঁজার পালা। বিভিন্ন এলাকা, বিভিন্ন পরিবারের মেয়েদের কথা আসতে লাগলো। কেউ ছিল রূপে অতুলনীয়া কিন্তু বংশে মিল নেই, আবার কেউ শিক্ষায়, বংশে, সংস্কারে উপযুক্ত হলেও রূপে যেন কোথাও ঘাটতি দেখা যেত। দিনের পর দিন কেটে গেল, কিন্তু মনের মতো কাউকেই খুঁজে পেলেন না রিয়ান চৌধুরী। অবশেষে একদিন ঘটক সাহেব সিমরার নামে এক মেয়ের ছবি দেখালেন মহুয়াকে। ছবিটি দেখেই মহুয়ার মুখে যেন এক অদ্ভুত তৃপ্তির ছায়া নেমে এলো। ছবিটা হাতে নিয়েই তিনি ধীরে বললেন, এই মেয়েটিই হবে আমাদের রিয়ানের বউ।
সিমরানের বয়স মাত্র 15, কিন্তু তাকে দেখলে কেউ সেটা বিশ্বাস করবে না। তার গড়ন, মুখের রেখা আর দৃষ্টির উজ্জ্বল্যে যেন এক 18 বছরের পরিণত তরুণীকে মনে হয়। সিমরান যেন রূপে গুণে অদ্বিতীয়া, তার হাসিতে যেমন মায়া, তেমনি চোখের চাহনিতে এমন এক গভীরতা আছে যা দেখে রাতের চাঁদের আলো যেন লজ্জা পায়। তবে মহুয়া চৌধুরী সিমরানকে শুধু রূপের জন্য বেছে নেননি। মেয়েটি ছিল মেধাবী, তীক্ষ্ণ বুদ্ধি এবং অদ্ভুত চঞ্চল স্বভাবের। সে কথা বলতেও জানে, পরিস্থিতি সামলাতেও পারে। এই গুণটাই মহুয়ার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। তবে সিমরানের জীবনে এক বড় শূন্যতা আছে। সে এতিম, জন্মের পর থেকেই অনাথ আশ্রমে বড় হয়েছে সে। বাবা মায়ের মুখ কখনো দেখেনি। এই জায়গাটাই রিয়ান চৌধুরী প্রথমে আপত্তি তুলেছিলেন। বংশের একমাত্র ছেলের বউ হবে এক অনাথ মেয়ে, সমাজ কি মুখে তুলে কথা বলবে না? রিয়ানের কণ্ঠে উদ্বেগের সঙ্গে অহংকারও মিশেছিল, কিন্তু মহুয়া হেসে বলেছিলেন, বংশ মুখে নয়, গুণে টিকে থাকে রিয়ান। এই মেয়ের মধ্যে আমি আমার বংশের ভবিষ্যৎ দেখি। আমার বিশ্বাস এই মেয়েটি পারবে আমার আরিয়ানের জীবনে আলো এনে দিতে। রিয়ান তখনও দ্বিধায় ছিলেন, কিন্তু যখন সিমরানকে এক নজর দেখলেন, সব দ্বিধা যেন মিলিয়ে গেল তার। খুব ধুমধাম করে আরিয়ানের আর সিমরানের বিয়ে সম্পূর্ণ হলো। আলোয় ঝলমল করছিল চৌধুরী বাড়ি। অতিথিদের কোলাহলে মুখর ছিল প্রতিটি কোণ। সিমরানের মুখে ছিল নববধূর লাজ, চোখে কৌতূহলের ঝিলিক। ফুলে ফুলে সাজানো বাসর ঘরে আরিয়ানের জন্য লম্বা ঘোমটা টেনে সে অপেক্ষা করতে লাগলো। কিন্তু রাত বাড়তে লাগলো, আরিয়ান আর বাসর ঘরেই ঢুকলো না। প্রথমে ভেবেছিল সবাই হয়তো কোনো জরুরি কারণে বাইরে গেছে, কিন্তু সময় গড়ালো, রাত গভীর হলো, তারপর সকালও হলো, তবু আরিয়ান আর বাড়ি ফিরল না। চৌধুরী বাড়িতে তখন শুধু কান্না আর চিৎকার চেঁচামেচি শোনা গেল। রিয়ান চৌধুরী নিজের ছেলেকে খুঁজতে বেরিয়ে পড়লেন। সারা দেশ তোলপাড় করেও কোনো খোঁজ মিলল না আরিয়ানের। পত্রিকা, টেলিভিশন, পুলিশ সবখানেই খবর ছড়িয়ে গেল, তবু আরিয়ান এর দেখা আর কেউ পেল না। চৌধুরী বাড়িতে নেমে এলো যেন শোকের ছায়া। রিয়ান চৌধুরী আর মহুয়া প্রতিদিন ছেলের অপেক্ষাতে থাকতেন আর ভাবতেন নিশ্চয়ই আজকেই তাদের ছেলে ফিরে আসবে। কিন্তু না, দিন পেরিয়ে সপ্তাহ, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে 3 বছর কেটে গেল, তবু আরিয়ান আর ফিরল না। কেউ কেউ মনে করলো ভীতু আরিয়ান বিয়েতে রাজি ছিল না, সেজন্য হয়তো কোথাও পালিয়ে গেছে। কিন্তু মহুয়া চৌধুরী সেই যুক্তিটিকে মানতে পারলেন না। তার রাগ ও দুশ্চিন্তা অন্যদিকে প্রবাহিত হলো। দিলরুবা আর তার 3 কন্যা আভা, আলো, আলিনা এবং তাদের জামাই লিখন, নাসিম আর অঙ্ক, এরাই নিশ্চয়ই হিংসার বশবর্তী হয়ে আরিয়ানের সাথে খারাপ কিছু করেছে। এই জন্য পুরুষকে ডেকে এনে দিলরুবা এবং তার 3 কন্যা আর জামাইদের থানায় আটক করা হলো। কিন্তু শেষমেশ কোনো প্রমাণ না পাওয়ায় তাদের সবাইকে ছেড়ে দিল পুলিশ। কেউ কেউ আবার সিমরানকেও দোষারোপ করতে শুরু করলো। এই মেয়ে অপয়া ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে, এখন বাসরাতে স্বামীকেও হারালো। এই জন্য সবাই চাইলো সিমরান যেন চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু মহুয়া চৌধুরী একেবারেই ভিন্ন পথে এগোলেন। তিনি ধীরভাবে ঘোষণা করলেন, আজ থেকে এই সিমরান আমার মেয়ে। সে চৌধুরী বাড়িতে আমার মেয়ের পরিচয় থাকবে। সিমরানের রূপ সৌন্দর্য দিন দিন যেন আরও বেড়ে যাচ্ছিল। তার সৌন্দর্য ও সরলতা দেখে আশেপাশের অনেক ছেলেই নজর পড়তো তার ওপর, কিন্তু সেই নজর কখনোই ভালো ছিল না। বিশেষ করে দিলরুবার ছোট জামাই অর্ক, আলিনার স্বামী। সুযোগ পেলে সে নাকি বিনা কারণে সিমরানের হাত টেনে ধরে, আজে বাজে কথা বলে। একদিন আর সহ্য করতে না পেরে সিমরান রাগের বশবর্তী হয়ে অর্ককে চড় মারে। এই জন্য পুরো বাড়ি তোলপাড় শুরু হয়ে যায় এই নিয়ে। অর্ক তার দোষ স্বীকার করলো না, বরং উল্টো সিমরানকেই দোষারোপ করলো। সে আবার পিছু পিছু ঘরে আমার সাথে মেলামেশার চেষ্টা করে। এই অভিযোগ শুনে দিলরুবার বাকি 2 মেয়ের স্বামী লিখন আর নাসিম
রিয়ান চৌধুরীর কাছে প্রস্তাব দিল, এই মেয়েকে যত দ্রুত সম্ভব চৌধুরী বাড়ি থেকে তাড়িয়ে দিন, না হলে একদিন সে আমাদের নামেও মিথ্যা অপবাদ দেবে। সিমরান বারবার বললেও তার কথা কেউ যেন বিশ্বাসই করলো না। শুধু একমাত্র মহুয়াই তার পাশে দাঁড়ালো। মহুয়া বুঝতে পারল যারা কখনো আরিয়ানকে সহ্য করতে পারেনি, আজ তারাই সিমরানের শত্রু হয়ে দাঁড়িয়েছে। এই জন্য তিনি দৃঢ় সিদ্ধান্ত নিলেন সিমরানকে আবার বিয়ে দেবেন আর তাকে সারা জীবনের জন্য চৌধুরী বাড়িতে রাখবেন। যেহেতু সিমরানের বাবা মা নেই, এই জন্য সিমরানের প্রতি অন্যরকম এক টান অনুভব করেন মহুয়ার এমন সিদ্ধান্ত কেউ মেনে নিল না। তার নিজের দুই মেয়ে রাহা আর রিশাও সিমরানকে হিংসা করে। তারা মনে করে মহুয়া চৌধুরী তাদের থেকে সিমরানকেই বেশি ভালোবাসেন। এই জন্য তারা চাইল না সিমরান এই বাড়িতে থাকুক। সরার মতো তারাও বলল সিমরানকে বিয়ে দিয়ে দ্রুত এই চৌধুরী বাড়ি থেকে বের করে দাও। কিন্তু মহুয়া দৃঢ়, তার বাকি দুই মেয়ের মতোই তিনি সিমরানকে নিজের কাছে নিরাপদে রাখতে চান। এই নিয়ে পরিবারের সবাই, রাহা, রিশা, দিলরুবা, আভা, আলো, আলিনা সবাই একত্রিত হয়ে প্রচণ্ড ঝগড়া শুরু করলো মহুয়ার সাথে। সবার একই অভিযোগ, এই মেয়েটি কী কারণে চৌধুরী বাড়িতে থাকবে, কোনো অধিকারে আমাদের বাড়ির পরিবারে থাকবে। সিমরান দাঁড়িয়ে শুধু দেখছিল এইসব। তার চোখের পানি যেন অঝরে পড়তে লাগলো। তার যে কিছু বলার ছিল না, সে কাকে বিচার দেবে, যেখানে স্বয়ং সৃষ্টিকর্তাই তার ভাগ্যকে এমন অসহায় আর নির্মমভাবে গড়িয়েছেন। সিমরানকে কাঁদতে দেখে জেরিন ওকে জড়িয়ে ধরে বলল, ভাবি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। দেখো নিও, একদিন তুমি হবে এই চৌধুরী বাড়ির একমাত্র শাসনকর্তা। সিমরান জেরিনের এমন সান্ত্বনা শুনে ওকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আরও জোরে হু হু করে কাঁদতে লাগলো। এই চৌধুরী বাড়িতে একমাত্র জেরিনই হলো সিমরানের বেস্ট ফ্রেন্ড। তারা দুজনই সব সময় একসাথে থাকে, একে অপরের মনের কথা শেয়ার করে। জেরিন হলো বিরিয়ান চৌধুরীর বড় বোন জেসমিন চৌধুরীর মেয়ে। জেসমিনের বিয়ের পর থেকেই তার স্বামী আরাফাতের সঙ্গে চৌধুরী বাড়িতেই থাকে। জেসমিনের বড় ছেলের নাম জিসান, যে আরিয়ানের থেকে 2 বছরের বড় এবং এখনও অবিবাহিত। তার অবিবাহিত থাকার কারণটা বাড়ির কেউ জানে না, জানে শুধু জিসানের নিজের মন। জিসান মনে মনে সিমরানকে অনেক ভালোবেসে ফেলেছে। সে ভালোবাসা সে কোনো দিন মুখে বলতে পারেনি। সিমরান যেহেতু আরিয়ানের বউ, প্রতিবার জেসমিন চৌধুরী যখন তার বিয়ের জন্য নতুন কোনো প্রস্তাব নিয়ে আসে, জিসান হেসে বলে, মা সময় হয়নি এখনও। আসলে সিমরান ব্যতীত অন্য কোনো মেয়েকে তার চোখে ধরে না, যেন পৃথিবীতে শুধু সিমরানই একমাত্র নারী, যাকে দেখলেই তার বুকের ভেতরটা হঠাৎ ধক করে ওঠে। রাতে একা ঘরে বসে জিসান প্রায়ই ভাবে, আমি যাকে ভালোবাসি সে আমার নয়। এটা জানা সত্ত্বেও কেন তাকে এক নজর দেখার জন্য আমার এই অবুঝ মনটা ছটফট করে। কেন আমার মন বুঝতে চেষ্টাই করে না যে সে অন্য কারো বউ। সিমরানের কথা মনে হতে জিসানের চোখ দিয়ে দরদর করে জল গড়িয়ে পড়ে। মনে মনে বিড়বিড় করে বলতে থাকে, যদি কখনো তুমি জানতে পারতে তোমার প্রতি এই নীরব ভালোবাসার ভার কতটা গভীর, তাহলে হয়তো সব কিছু ছুঁয়ে ফেলে পাগলের মতো ছুটে চলে আসতে আমার কাছে। সকাল সকাল পুরো চৌধুরী বাড়িতে নেমে এলো অজানা এক শোকরের ছায়া। কারো মুখে কোনো কথা নেই, বাতাসও যেন বার হয়ে আসে। কারণ চৌধুরী পরিবারের পান ভোমরা রিয়ান চৌধুরী হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেছেন। যে মেয়েরা রিয়ান চৌধুরীকে একসময় দু চোখ দেখতে পারত না, আজ তারা একে অপরের গলা জড়িয়ে হাউমাউ করে কাঁদছে। দ্বিতীয় বিয়ের পর রিয়ানের প্রতি দিলরুবার মনে যত ঘৃণা জন্মেছিল, আজ সেই ঘৃণার বিন্দুমাত্রও নেই। মনের কথাও যেন সব হিম হয়ে গেছে। রয়েছে শুধু নিঃশেষ হয়ে যাওয়া ভালোবাসার এক তীব্র ব্যথা। তবে সবচেয়ে বেশি কাছে মহুয়া। ভীষণ ভেঙে পড়েছেন তিনি। আজ দু চোখ যেন কেবল অন্ধকার দেখছেন, কারণ
এতদিন রিয়ান চৌধুরী ছিল তার সোনার ডিমপাড়া রাজহাঁস। রিয়ানের মন জয় করে চৌধুরী বাড়ির সমস্ত ক্ষমতা নিজের হাতে রেখেছিলেন তিনি। মহুয়া যা বলতেন রিয়ান তাই করতেন। বলতে গেলে রিয়ান চৌধুরী ছিলেন কেবল নাম মাত্র এই বাড়ির কর্তা, আসলে সমস্ত কিছুই সামলাতো মহুয়া। কিন্তু আজ সব কিছু যেন এক মুহূর্তে ধসে পড়েছে। এতদিন রিয়ান চৌধুরী ছিল তার সোনার ডিমপাড়া রাজহাঁস। রিয়ানের মন জয় করে চৌধুরী বাড়ির সমস্ত ক্ষমতা নিজের হাতে রেখেছিলেন তিনি। মহুয়া যা বলতেন রিয়ান তাই করতেন। বলতে গেলে রিয়ান চৌধুরী ছিলেন কেবল নাম মাত্র এই বাড়ির কর্তা, আসলে সমস্ত কিছুই সামলাতো মহুয়া। কিন্তু আজ সব কিছু যেন এক মুহূর্তে ধসে পড়েছে। একমাত্র ছেলে আরিয়ান তো বহু আগে নিরুদ্দেশ, কোথায় আছে কেউ জানে না। দুই মেয়ে রাহা আর রিশা, যাদের এখনও চৌধুরী পরিবার সামলানোর মতো বয়স হয়নি। কি হবে এখন মহুয়ার? এসব ভেবে তিনি যেন আরও বেশিকে করে কাঁদতে লাগলেন। রিয়ান চৌধুরী একাধারে রাজনীতি, ব্যবসা বাণিজ্য আর সমাজের যাবতীয় দিক সামলে নিয়েছিলেন। পুরো এলাকার দেখভাল, বিচার সালিশ সব কিছুতেই শেষ ভরসা ছিলেন তিনি। তার বাবা ইসহাক চৌধুরী টানা 5 বছর সংসদ সদস্য ছিলেন। জনপ্রিয়তা এতটাই ছিল যে রিয়ান চৌধুরীও সেই জনপ্রিয়তার উত্তরাধিকারী বহন করেছেন নিখুঁতভাবে। তিনিও একাধিকবার এমপি নির্বাচিত হয়েছিলেন। তারপর ধীরে ধীরে রাজনীতি থেকে অবসরে যান। তার মনের গভীরে একটাই স্বপ্ন ছিল, ছেলের হাত ধরে আবার নতুন করে রাজনীতিতে ফিরে আসবেন, চৌধুরী পরিবারের পতাকা আরও একবার উঁচু করবেন। কিন্তু সে স্বপ্ন অপূর্ণ রয়ে গেল। আজ সব কিছু থেকে চিরতরে অবসর নিলেন তিনি। চৌধুরী বাড়ির বিশাল প্রাঙ্গণে এখন নিথর পড়ে আছে রিয়ান চৌধুরীর দেহ। সাদা কাপড়ের কাপড় মোড়ানো অবস্থায় চৌধুরী বাড়ির ছাদে এখনও কালো পতাকা উড়ছে। নিঃশব্দে ভারী বাতাসে দুলে উঠছে তার প্রান্ত। বাড়ির ভেতর থেকে বাইরে সবখানে শোকের ছায়া। কারো মুখে হাসি নেই, রান্নাঘরের ধোঁয়া পর্যন্ত থেমে গেছে যেন। তবু এই নীরবতার মাঝেও কান পাতলেন শোনা যায় চাপা গঞ্জন, কান্নার ফাঁকে ফাঁকে ফিসফাসের শব্দ। এখন চৌধুরী পরিবারের দায়িত্ব কে নেবে? কয়েকদিন পরে চৌধুরী বাড়ির বিশাল প্রাঙ্গণে বসানো হলো এক সভা। বাড়ির ভবিষ্যৎ এখন অনিশ্চিত। একজন নির্দিষ্ট অভিভাবক ছাড়া তো এই চৌধুরী পরিবার টিকতে পারে না। সবার সম্মতিতে দিলরুবার জামাই লিখন, নাসিম আর অর্ঘ মিলে সিদ্ধান্ত নিল রিয়ান চৌধুরীর অনুপস্থিতিতে তারাই এখন থেকে সব কিছু সামলাবে। এই সিদ্ধান্ত শোনাই মাত্রই মহুয়া যেন আগুন হয়ে উঠলেন। চোখ লাল করে চিৎকার করে বললেন, আমার মেয়েরা কি বানে ভেসে এসেছে? আবা, আলো আর আলিনার যতটুকু অধিকার আছে ঠিক ততটাই অধিকার আমার রাহা আর রিশারও আছে। প্রাঙ্গণে এক মুহূর্তের জন্য স্তব্ধতা নেমে এলো। তারপর রিয়ান চৌধুরী বিশ্বস্ত সচোর তারেক জামান গলা খাকিরিয়ে দিয়ে বললেন, মহুয়া বেগম, ওরা তো মেয়ে মানুষ, তার ওপর বয়সও কম, এত বড় দায়িত্ব ওরা কিভাবে নেবে? ওরা উপযুক্ত হলে অবশ্যই অধিকার পাবে, তবে এখন সব হাতে তুলে দেওয়া সম্ভব নয়। মহুয়া আর কিছু বলতে পারল না, কণ্ঠ যেন শুকিয়ে গেল, চোখের জলও আটকে গেল কোথাও। যে মহুয়া একসময় চৌধুরী বাড়ির প্রতিটি সিদ্ধান্তে শেষ কথা বলতেন, আজ তিনি যেন এক মুহূর্তে নিঃশেষ হয়ে গেলেন। রিয়ান চৌধুরী মৃত্যুর সঙ্গে সঙ্গে তার ক্ষমতার দাপটও যেন মাটির সঙ্গে মিশে গেল। এই জন্যই তো বলে, ক্ষমতা কখনো চিরকাল একজনের হাতে থাকে না। এই এক নীরব উত্তরাধিকার যা সময়ের স্রোতে ভেসে এক সময় এক একজনের হাতে ট্রান্সফার হয়। হঠাৎ করে নিস্তব্ধতা ভেঙে দিলেন রিয়ান চৌধুরীর আরেক বিশ্বস্ত সচর কাউসার হোসেন। গম্ভীর কণ্ঠে তিনি বলে উঠলেন, এই চৌধুরী বাড়িতে বাইরের ছেলেরা কোনো রাজত্ব করতে পারবে না। রাজত্ব করবে রিয়ান চৌধুরীর আপন বোন জেসমিন চৌধুরী। চৌধুরী বংশের প্রকৃত উত্তরাধিকারী সেই। কারণ এই ব্যবসা, রাজনীতি আর সম্পদ সবকিছুই ইসহাক চৌধুরী। ইসহাক চৌধুরীর মৃত্যুর পর এই উত্তরাধিকারী সমানভাবে ভাগ হয়েছে রিয়ান চৌধুরী ও জেসমিন চৌধুরীর মাঝে। এখন যেহেতু রিয়ান চৌধুরী নেই, তার অবর্তমানে এই সাম্রাজ্যের দায়িত্ব থাকবে জেসমিন চৌধুরীর হাতে।
তিনি যাকে দায়িত্ব দেবেন সেই হবে চৌধুরী বাড়ির প্রকৃত কর্তা। এভাবেই ধীরে ধীরে চৌধুরী পরিবারের মূল কর্তা হয়ে উঠল জেসমিন চৌধুরীর ছেলে জিসান। এখন সমস্ত ব্যবসা, জমি জমা, এমনকি রাজনৈতিক যোগাযোগও সামলায় সেই। জিসানের দৃঢ় সিদ্ধান্ত আর হিসেবি মস্তিষ্কের সামনে কেউ সহজে দাঁড়াতে পারে না। তার বাবা আরাফাত সাহেবও ছেলের পাশে আছেন, সব বিষয়ে নীরব সমর্থন দিচ্ছেন, যেন পর্দার আড়ালের এক অদৃশ্য চালক। ক্ষমতা হারিয়ে মহুয়া যেন পাগলের মতো হয়ে গিয়েছেন, নিজের হাতে সব কিছু সামলাচ্ছেন এক সময়, কিন্তু আজ চোখের সামনে সব কিছু চলে গেছে জিসানের হাতে। তার অবস্থান এখন দিলরুবার মতোই, নামমাত্র স্বরূপ, কিন্তু কোনো বাস্তব্য শক্তি নেই। এটা মানতে মহুয়া নারাজ। তার মনে শুধু একটাই ভাবনা, কিভাবে আবার ক্ষমতা ফিরে পাওয়া সম্ভব, কিভাবে আগের অবস্থানে ফিরে যাওয়া সম্ভব। এই একচেটিয়া পরিকল্পনা নিয়ে মহুয়া সিদ্ধান্ত নিলেন তার বড় মেয়ে রাহার সঙ্গে জিসানের বিয়ে দেবেন। কিন্তু মহুয়ার পরিকল্পনার বাধা এলো, জিসান রাজি হলো না। মহুয়া ভীষণভাবে চমকে গেলেন, তারপর বললেন, ঠিক আছে তাহলে রিশাকে বিয়ে করো। কিন্তু জিসান তখনও রাজি হলো না। মহুয়ার চোখে ক্ষমতা ধরে রাখার আশাটা যেন এবার কমে যেতে লাগলো, হৃদয়টা ভেঙে পড়ল। এভাবে তার দীর্ঘ পরিকল্পনা, যা এতদিন চিন্তাভাবনা আর কৌশলে সাজানো হয়েছিল, তা অপরিণত বয়ে যাবে। হঠাৎ জিসান বলে উঠল, আমি সিমরানকে বিয়ে করতে চাই। মহুয়া যেন একটু অবাক হলেন না জিসানের এমন কথায়। চোখে তার নেমে এলো এক অদ্ভুত শান্তি, মুখে হালকা একটি হাসি, আর সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। মহুয়া ভাবল সিমরানকে কেন্দ্র করে আবারও চৌধুরী পরিবারের মূল খেলোয়াড় হবে তিনি। এদিকে জিসান সিমরানকে বিয়ে করবে শুনে চৌধুরী বাড়ির সবাই একরকম খেপে গেল। জেসমিন চৌধুরী তো রাগে ছটফট করে উঠে জিসানের গালে কয়েকটা চড়ও মেরে ফেললেন। তিনি জিসানের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে উঠলেন, ক্ষমতা পেয়েছিস মানে যা ইচ্ছে তাই আবদার করবি। ভুলে যাস না জিসান, তোর মা এখনো বেঁচে আছে। আমি চাইলে তোকে এখনই চৌধুরী বাড়ির সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দিতে পারি। জিসান তা শুনে বলল, আমি এই রাজত্ব ছাড়তে রাজি আম্মু। চাই না আমার এই চৌধুরী পরিবারের দায়িত্ব। আমি শুধু সিমরানকে চাই। আমি আজ ক্ষমতা পেয়েছি দেখে সিমরানকে বিয়ে করতে চাচ্ছি না। আমি অনেক আগে থেকেই ওকে পছন্দ করি, কিন্তু তোমাদের কাউকে বলতে পারিনি। আজ জানি তোমরা কেউ রাজি হবে না। জেসমিন চৌধুরী এবার আরও বেশি রাগান্বিত হলেন, উচ্চস্বরে বললেন, কিভাবে রাজি হব? সিমরান তোর ছোট ভাইয়ের বউ। দুনিয়ায় এত মেয়ে থাকতে তুই অন্যজনের বউকে কেন বিয়ে করবি? জিসান তা শুনে বলল, ছিল সে এক সময় অন্যজনের বউ, এখন নয়। তাছাড়া আরিয়ানের সাথে সে এক রাতও একসাথে থাকেনি। তারপরও কেন তোমাদের এত আপত্তি? আরিয়ান যখন ফিরে আসবে তখন কি করবি? জিসান তখন উচ্চস্বরে বলে উঠল, সে বেঁচে নেই, ও মারা গেছে। বেঁচে থাকলে এতদিনে সে ঠিক বাড়ি ফিরত। জিসানের এমন কথা শুনে জেসমিন চৌধুরী বেশ অবাক হলেন। তিনি চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন জিসানের মুখের দিকে, আর ভাবতে লাগলেন তার ছেলে এতটা নিশ্চয়তা দিয়ে বলেছে কিভাবে। আরিয়ান তো এখনও নিখোঁজ, তার লাশও তো মেলেননি। জিসান অনেক বুঝিয়ে সবাইকে রাজি করাতে পারলেও সিমরানকে কেউ রাজি করাতে পারল না, কারণ সিমরান এখনও আরিয়ানকেই মনে প্রাণের স্বামী হিসেবে মানে। আরিয়ানকে সিমরান কখনো দেখেওনি। তারপরও অদ্ভুত রকমের এক টান সে অনুভব করে আরিয়ানের প্রতি। মহুয়া অনেক বোঝানোর পরও যখন সিমরান রাজি হয়েছিল না, তখন মহুয়া ভীষণ বিগড়ে যায় সিমরানের প্রতি। তার ওপর অনেক রাগান্বিত হয়, তাকে নানা রকম কথা শোনাতে থাকে, তবু কোনো কাজ হলো না। মহুয়া এই জন্য সিমরানকে এবার ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে দেন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, যখন তোর পাশে কেউ ছিল না, এই মহুয়া তখন তোর পাশে ছিল। যখন তোকে সবাই বাড়ি থেকে বের করে দিতে চাইছিল, তখনও এই মহুয়া সবার বিরুদ্ধে গিয়ে তোকে এই বাড়িতেই থাকতে দিয়েছে। আর আজও আমি তোর ভালোর জন্যই এই সিদ্ধান্ত
নিয়েছি, আজ না হয় কাল আবার তোকে সবাই বাহির করে দেবে এই চৌধুরী পরিবার থেকে। আমার তো আর আগের মতো ক্ষমতা নেই, তোকে বাহির করে দিলেও কিছু বলতে পারবো না, কারণ আজ আমি নিজেই রাহা আর রিশার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিতার মধ্যে দিন পার করছি। সিমরান কিছু বলল না, সে শুধু কাঁদতেই আছে। মহুয়া এবার সিমরানের চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, তুই আমার মেয়ের মতো, তোর তো বাবা মা ভাই কেউ নাই, বাড়ি থেকে বের করে দিলে কই যাবি তুই, কই থাকবি? আর জিসানের সাথে বিয়ে হলে তুই তো রাজত্ব করতে পারবি রে এই চৌধুরী বাড়িতে। তুই কি চাস না তোর সুন্দর একটা সংসার হোক? তুই আরিয়ানের আশায় থাকিস না, আর ও মনে হয় চিরদিনের জন্যই হারিয়ে গেছে রে, বেঁচে থাকলে ঠিক ফিরতো। এই বলে মহুয়া হু হু করে কাঁদতে লাগলো। তিনি আরও বললেন, জিসানের সাথে তোর বিয়ে হলে আমরাও একটু ভালো থাকতে পারবো, কেউ আমাদের বড় বড় কথা বলতেও পারবে না। আর যদি বলে তুই প্রতিবাদ করবি, তুই কি চাস না আমি, রাহা আর রিশা ভালোভাবে থাকি এই বাড়িতে? সিমরান আর কি বলবে, সে তার ভাগ্য সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিল। নামাজে বসে কেঁদে কেঁদে বলল, আল্লাহ তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। সিমরান আর জিসানের বিয়ের কথা শুনে সবাই বেশ খুশি হলো। জেরিন, সে তো বিশ্বাসই করতে পারছে না সিমরান এখন থেকে তার ভাইয়ের বউ হয়ে থাকবে এ বাড়িতে। জেরিন এই ভেবে খুশি হলো যে এখন আর কেউ সিমরানকে এই চৌধুরী বাড়ি থেকে বের হতে বলবে না। আসলে জেরিন ভীষণ পছন্দ করে সিমরানকে। সিমরানের কষ্ট সে কিছুতেই সহ্য করতে পারে না, আর যে সিমরানের মনে আঘাত দিয়ে কথা বলে তার সাথে জেরিন কখনোই কথা বলে না, সে যেন আজীবনের জন্য জেরিনের শত্রু হয়ে যায়। অন্যদিকে রাহা আর রিশা কিছুতেই স্থির থাকতে পারছে না। তাদের মনে হলো জিসান তাদের দুই বোনকে অপমান করেছে। এভাবে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে এমনিতেই তারা সিমরানকে দেখতে পারে না, তার উপর তখন শুনল জিসান তাদের সঙ্গে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে সিমরানকে বিয়ে করতে চাইছে। আরও যেন তেলে বেগুনে জ্বলে উঠল। তারা মনে মনে ভাবতে লাগলো, এই সিমরান এক এক করে তাদের সব কেড়ে নিচ্ছে। না, আর আমরা চুপ থাকবো না। এই জন্য দুই বোন ঠিক করলো জিসানের সাথে কিছুতেই তারা সিমরানের বিয়ে হতে দেবে না। দুই বোন পরিকল্পনা করলো সিমরানকে তারা আর বাঁচতেই দেবে না, এই দুনিয়া থেকে সারা জীবনের জন্য গায়েব করে দেবে। তারা এমন শখ আঁকলো যাতে সবাই ভাবে সিমরান আত্মহারা করেছে। এই জন্য দুই বোন প্ল্যান করলো সিমরানকে চৌধুরী বাড়ি ৮ নম্বর কক্ষে ডাকবে। সচরাচর এই কক্ষে কেউ যায় না, তার কারণ হলো এই কক্ষটা আরিয়ানের ছিল। আরিয়ান নিখোঁজ হওয়ার পর থেকে কক্ষটি তালা বন্ধ, আর ওই কক্ষের চাবি থাকে শুধুমাত্র মহুয়ার কাছে। দুই বোন সেই চাবি চুরি করলো, রাহা তালা খুলে রুমের ভেতর প্রবেশ করলো, আর রিশা সিমরানকে ডাকতে গেল। রিশা সিমরানের কাছে গিয়ে বলল, ভাবি চলো না আজ একটু ভাইয়ার রুমে গিয়ে গল্প করি। 2 দিন পর তো জিসান ভাইয়ার বউ হচ্ছ, আর তখন তো ভাইয়ার রুমে যাবে না। সিমরান রিশার এমন কথা শুনে ভীষণ মন খারাপ করলো। তার এরকম কথা শুনে অনেক কষ্ট লাগে, কারণ সে আজীবন আরিয়ানের বউ হয়েই থাকতে চায়। রিশা তখন বলল, আরে ভাবি কাঁদছো কেন, এমনি ফান করলাম, যাবে না কেন ওই রুমে? 100 বার যাব, চলো এখন আমরা আজ অনেক গল্প করব। এই বলে রিশা টানতে লাগলো সিমরানকে। সিমরান তখন বলল, তুমি যাও, আমি একটু পরেই আসছি। ঠিক আছে, তবে দেরি যেন করো না, আমরা বেশিক্ষণ থাকবো না কিন্তু, ঠিক আছে? রিশা তখন একাই চলে গেল। রিশা চলে যাওয়ার মিনিট 10 পরেই সিমরান চলে এলো আরিয়ানের রুমে, কিন্তু রুমে এসে দেখে তালা লাগানো। সেজন্য সে ভাবলো রিশা আর রাহা মনে হয় তালা লাগিয়ে বের হয়েছে। এই জন্য সিমরান নিজের রুমে আবার ফিরে এলো, কিন্তু কিছুক্ষণ পরেই মহুয়া পুরো বাড়িতে হইচই শুরু করে দিল। রাহা আর রিশাকে কোথাও খুঁজে পাচ্ছে না তিনি। সবাই অবাক হয়ে গেল, রাহা আর রিশা আবার কই গেল? বাড়ির প্রতিটি কোণা চষে ফেলা হলো, কিন্তু তাদের আর দেখা মিলল না। সিমরানও বুঝতে পারল না কিছু। মাথার ভেতর তখন হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাকে তো তারা দুই বোন ডেকেছিল আরিয়ানের রুমে, কিন্তু তালা লাগিয়ে তখন কই চলে গিয়েছিল? তাহলে কোনো বিপদ হলো না তো আবার?
এমনিতেই চৌধুরী বাড়িতে একের পর এক বিপদ লেগেই আছে, বিপদ যেন কিছুই ছাড়ছে না। এই পরিবারের একটার পর একটা অঘটন যেন শিকল বেঁধে ঝুলে আছে এই বাড়ির গায়ে। গল্প চৌধুরী বাড়ির গোপন রহস্য।